আপনারা দেখেছেন আমাদের এই অঞ্চল বীরদের অঞ্চল, এই অঞ্চল সাহসীদের অঞ্চল। এই অঞ্চলের মানুষকে দমিয়ে রাখা যায় না। ভয় দেখিয়ে কিছুদিন হয়তো অনেক কিছু করা যায়, কিন্তু যখন রক্ত দেওয়া শুরু হয় তখন আর এদেশের জনগণকে দমিয়ে রাখা যায় না, যায় না, যায় না। আমি বলবো এই বড়াইবাড়ির যে শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং জাতির সামনে তাদের যে কৃতিত্ব সেটাকে অবশ্যই 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 রাষ্ট্রীয়ভাবে প্রচার করতে হবে। আমরা অনেক প্রচার দেখি, কিন্তু আমাদের বীরদের প্রচার দেখি না। আমাদের বীরদেরকে যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে ভাতা দিতে হবে। এবং আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, যেহেতু বাংলাদেশ বহুমাত্রিক আন্তর্জাতিক ভাবে চাপের ভিতরে আছে, আমাদেরকে লড়াই জারি রাখতে হবে। আর লড়াই জারি রাখতে হলে সীমান্তের প্রতিটি জনগণকে রাষ্ট্রীয়ভাবে ট্রেনিং দেওয়াতে হবে যুদ্ধের। কারণ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যোদ্ধা। আমি বিশ্বাস করি আমরা রক্ত দিতে প্রস্তুত, কিন্তু আমরা অযাচিত রক্ত দিতে চাই না। আমরা লড়াই করতে চাই, লড়াই করে বিজয় অর্জন করতে চাই। আমাদের কম প্রাণ দিয়ে আমরা যাতে সঠিক বিজয় অর্জন করতে পারি সেটাই আমরা চাই। সকলকে একটা কথাই বলবো, আপনারা সচেতন হন। বাংলাদেশকে নিয়ে এখন বহুমাত্রিক খেলা লিপ্ত হয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদ জুলাই বিপ্লবের পরে নতুন রাজনৈতিক সংগঠন, তারা প্রত্যেকটি রাষ্ট্রীয় বিষয় হাতে ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিচ্ছে আপনারা কি করলে রাষ্ট্রের মঙ্গল হবে, আর কি করলে রাষ্ট্র আবার একটি অন্ধকারচ্ছন্ন পরিবেশে লুটিয়ে যাবে। একটি কথা বলে দেয়, সেটা হলো আমরা তিমির অন্ধকার পাড়ি দিয়েছি, যখনই শুভেচ্ছা ডেকে এসছে তখন দেখি আমাদের এই অঞ্চল কুয়াশায় আবার ঢেকে যাচ্ছে। আমি বিশ্বাস করি সূর্য যেহেতু উঠেছে, কুয়াশা দিয়ে এই রাষ্ট্রকে আটকে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। সকলকে জাতীয় বিপ্লবী পরিষদ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রাজপথে আছি বাংলার জন্য, আমরা সকল মুসলিমের পাশে দাঁড়াবো। পৃথিবীর যেখানে যে ধর্মের যে বর্ণের মানুষ জুলুমের শিকার হবে তাদের জন্য জাতীয় বিপ্লবী পরিষদ পাশে থাকবে। আরেকটি বিষয়, যার যতটুকু প্রাপ্তি তাকে বুঝিয়ে দিতে হবে। বাংলাদেশের যার যতটুকু প্রাপ্য তাকে বুঝিয়ে দিন, হিসাব বুঝিয়ে দিন। আমরা দেখেছি এই জুলাই যারা যোদ্ধা তাদেরকে অলরেডি ভুলে গিয়েছে। কারা কারা জানি কি করে তারা এখন ক্ষমতার দ্বারা প্রান্তে গিয়ে আমাদের কত ধরনের গল্প শোনাচ্ছে, কিন্তু রাষ্ট্র কাঠামো পরিবর্তন করবার জন্য আমরা দৃশ্যমান কিছুই দেখছি না। আমরা চাই ক্ষমতা গ্রহণ করবার জন্য বাংলার জনগণ প্রস্তুত। বাংলার জনগণকে আর আপনারা আইওয়াশ করে কিছুই আটকে রাখতে পারবেন না। জাতীয় বিপ্লবী পরিষদ প্রত্যেকটি জনগণের অধিকার সংরক্ষণ করবে এবং যার যে প্রাপ্তি সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা রাজপথে থাকবো। সকলকে বড়াইবাড়ি দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই। আমরা জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি ও সাংবাদিকবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আবু হানিফ, নির্বাহী সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আমি ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ আবু হানিফ, মহাসচিব, বাংলাদেশ কল্যাণ পার্টি। আমি আবারও ভূমিহীনদের দাবি করতে সহমত প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস
উদযাপন উপলক্ষে আজকের জাতীয় বিপ্লবী পরিষদ কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিপ্লবী ভাই বোনেরা, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2001 সালে আজ থেকে 24 বছর আগে সেই কুড়িগ্রামের পরাইবাড়ি সীমান্তে ভারতীয় বর্বর বাহিনী বিএসএফ বাংলাদেশে ঢুকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যেই অপচেষ্টা চালিয়ে গিয়েছিল, সে সময়ের বাংলার বিপ্লবী জনতা এবং সে সময়ের বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি বিডিআর তখন তাদেরকে মোকাবেলা করে দীর্ঘ 6 ঘন্টার মাধ্যমে তাদেরকে পরাস্ত করেছে। আমরা এটুকু বলতে চাই, সেই সময় বাংলাদেশের বর্ডারে যারা ছিলেন বিডিআররা ছিলেন দেশপ্রেমিক। তাদের এই কারণেই যখন ভারত সেখানে পরাস্ত হয়েছে, 2008 সালে তাদের দাবেদার সরকার আসার পরে বিডিআরের যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারই অংশ বিশেষ হিসেবে সেই বিডিআরে তারা হত্যাকাণ্ড চালিয়ে বিডিআরকে তারা বর্ডার গার্ড বানিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সে সময়ের সেই বাহিনীকে তারা পুতুল বাহিনী হিসেবে পরিণত করেছে। আমরা বলতে চাই, বিডিআরের সেই পূর্ণ নাম বিডিআর হওয়া উচিত। বাংলাদেশে কোন গার্ড বা দারোয়ান আমরা চাই না, সারা বাংলাদেশে বিডিআর বাহিনী হতে হবে। ভারতকে চোখের চোখ লাগিয়ে কথা বলতে হবে, দেশপ্রেমিক হিসাবে তাদেরকে পালন করতে হবে। আমি বলতে চাই, সেই দাবিদার গত 15 বছর দেশকে নতুজানুভাবে ভারত যা চেয়েছে তাই দিয়েছে, কিন্তু 24-এর গণ আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে আমরা বিশ্বাস করেছিলাম, মনে করেছিলাম আমরা বুঝি দাবিদার মুক্ত হয়েছি, কিন্তু আমাদের মাঝে এখনো যে দাবিদার লুকিয়ে আছে, এই দাবিদারদেরকেও আমরা ভারতের মদদে চলতে দিতে পারি না। আমরা দেশের দেশপ্রেমিক জনতা থেকে নিয়ে ভারতের দাবিদার মুক্ত থেকে এই দেশকে আমরা আবারও এই বিপ্লবকে চেতনাকে উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের দেশকে ভালোবাসে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করব, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ কল্যাণ পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় নাগরিক পরিষদ জিন্দাবাদ। জাতীয় বিপ্লবী পরিষদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ হারুন রশিদ খান, উইমেন ফর প্যালেস্টাইন, বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আমার বন্ধুবর, আমার সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন। কিছুদিন আগে এখানে এক ছাত্র নেতা, এখন গণ অধিকার পরিষদ নেতা ইঞ্জিনিয়ার মং বলেছিল, বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে বাংলাদেশের স্লোগান হতে হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। অথচ সে কিন্তু কোনো মুসলমান না, সে মুসলমান ধর্মের বাইরে, কিন্তু তার বুদ্ধিমত্তায় এতটুকু ধরতে পেরেছে যে বাংলাদেশকে টিকিয়ে রাখার একটা স্লোগান প্রয়োজন। সেই স্লোগান হলো হিন্দুত্ববাদের বিরুদ্ধে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কিন্তু আমরা সেই স্লোগানটা অদ্যাবধি পর্যন্ত
নিজের দলে বাস্তবায়ন করতে পারি নাই। এটা আমাদের ভারতীয় আগ্রাসনকে ভারতীয় আধিপত্যকে প্রতিরোধ করা থেকে বিরত রাখে। আর আমি বলতে চাই, বিপ্লব শুধু 24 তারিখে হয় নাই, 5ই আগস্টে 24-এ বিপ্লব হয় নাই। এর আগেও আরো দুটো বিপ্লব বাংলাদেশে হয়েছিল। কারণ এই দেশ স্বাধীন হয়েছিল প্রশ্নের মধ্য দিয়ে। অনেকে আজকে স্বীকার করি, ভারত তাদের নিজ স্বার্থে বাংলাদেশের কিছু দালালদের ঠিক করেছিল দেশের স্বাধীন করে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার, এবং সেই প্রচেষ্টা বর্তমান পর্যন্ত তারা চালিয়ে রেখেছে। আমরা প্রথম তার বিরুদ্ধে রুখে দাঁড়াই 15ই আগস্ট 1975। সেদিন 2 জন সেনাবাহিনীর বীর সদস্য কর্নেল রশিদ এবং কর্নেল ফারুক তার বিরুদ্ধে গর্জে উঠে প্রথম এই দেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করেছিল। কিন্তু আমরা জাতি হিসাবে সেটার মূল্যায়ন করতে পারিনি। আমাদের সেনাবাহিনীর মধ্যে বিশ্বাসঘাতকতা হয়েছিল। আবার কিছুদিনের মধ্যেই একটি প্রতি বিপ্লব সংগঠিত হয়েছিল। সেই প্রতি বিপ্লবে সংগঠিত যারা করেছিল, সেই কর্নেল সাফায়াত জামিল সেই ছিল মূল উদ্যোক্তা, এবং সেই সাফায়াত জামিল সহকারে যারাই সেদিন প্রতি বিপ্লব করেছিল, তাদের সেই 3রা নভেম্বর 1972, কিন্তু আবারও সেই 7 নভেম্বর দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে তাদের প্রতিহত করা হয়েছিল। কিন্তু তাদের প্রতিহত করলে সম্পূর্ণ গোষ্ঠীকে প্রতিহত করতে পারে নাই। কারণ সাফায়াত জামিল সেই 1912 সাল পর্যন্ত বেঁচে ছিল, এবং সেই সাফায়াত জামিলকে পরবর্তীতে ভারতীয় চর থাকা সত্ত্বেও তার মৃত্যুর পরে এখানে রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করেছিল। কে সেই তখনকার সেনাপতি বা সেনাপ্রধান কে ছিল? সেই এই যে বর্তমান ইকবাল করিম ভুইয়া, যে বলল যে বিজয়ীরা বিজিতের কাছে যাওয়ার পরে ওই দিনে যাদের বিজয় হারিয়ে ফেলেছে। আমি ইকবাল করিম ভুইয়ার সাথে একমত। আমরা কি আসলে 5ই আগস্টের যে চেতনা, যে বিপ্লব করতে চেয়েছিলাম, সেই বিপ্লব করতে পেরেছিলি? যখন বিপ্লব হবে তখন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সংবিধান সংকট থেকে বাংলাদেশ নির্মিত হবে, নতুন সংবিধান রচিত হবে, নতুন সরকার রচিত হবে। পুরানো যে সরকারের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল, সেই সরকারের 2, 4, 5 হাজার লোক হয় নিহত, নয় দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। যারা নেতৃস্থানীয় ছিল এর মধ্যে থাকতে হবে প্রশাসনের, যেমন সিভিল ব্যুরোক্রেসির লোক, এর মধ্যে সেনাবাহিনীর লোক থাকতে হবে, এর মধ্যে রাজনীতিবিদ থাকতে হবে। কিন্তু সেটা আমরা করতে পারি নাই। এখনো শেখ হাসিনা নিযুক্ত সেনাপ্রধান আমাদের সেনাবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হয়ে রয়েছে। শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়ে রয়েছে। অতএব আমি বলবো 5ই আগস্ট কোনো বিপ্লব হয় নাই, একটি ছোট্ট অভ্যুত্থান হয়েছে, বড় রক্ত দিতে হয়েছে, এবং ছোট অভ্যুত্থানের মাধ্যমে আমরা শুধু শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে পেরেছি, আর কিছুই নাই। গতকালকে তার দলের লোকেরা সেই মালিবাগে মিছিল করেছে, শেখ হাসিনা কথায় কথায় ভারত থেকে হুমকি দিচ্ছে, আর আমরা বলছি বিপ্লব করেছি, আমরা পুনরায় স্বাধীন করেছি। এই ধরনের কথা বলে আমরা আমাদের আধিপত্যবাদকেই আমাদের উপরে আধিপত্য চালানোর প্রয়াস করে দিচ্ছে। অতএব সঠিকভাবে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছে তাদের মূল্যায়ন করতে হবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জাতীয় বিপ্লব পরিষদকে আবারও ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন
মোহাম্মদ সাহেব। মানুষ দুর্দশার মধ্যে আছে। তাই বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আন্দোলনে আপনারা যারা বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিপ্লবী পরিষদের বিপ্লবী পরিষদে আয়োজিত আজকে এই মহতী অনুষ্ঠানে আমি আসতে পেরে খুবই আনন্দিত। আমি কিছু কথা আসলে বলতে চাচ্ছি যে বড়াইবাড়ি কাহিনী নিয়ে আসলে কথা বলে শেষ করা যায় না। আমাদের এগুলো যে বিজয়, এই বিজয়গুলো নিয়ে আমাদের আসলে কথা বলা বন্ধ ছিল এতদিন। তো এই বিষয়গুলোর কথা এখনো হবে। সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো, আপনারা এগুলো বেশি বেশি প্রচার করবেন। এগুলো আমাদের বিজয় গাথা। এগুলো আমাদের নেক্সট প্রজন্ম যদি না জানে তাহলে তারা কিন্তু সেইভাবে বড় হতে পারবে না, নিজেদেরকে তৈরি করতে পারবে না। তো আমার সংক্ষিপ্ত বক্তব্য এটাই বলবো যে আজকে যদি আমাদের যে বিজয়, এই বিজয় যদি ভারতের বিজয় হতো তাহলে কত সিনেমা নাটক হতো, তৈরি হতো। কিন্তু আজকে দেখেন আমাদের নাটক সিনেমা তো দূরে থাক, আমাদের সামাজিক কোনো কর্মকাণ্ডেই এত বড় বিজয়কে আমরা হাইলাইট করি না। তো আমি সবার কাছে অনুরোধ করব যে আমাদের এই বিজয়টাকে আরো বেশি করে সমাজে প্রচার চালানোর জন্য আমরা সবাই উদ্বুদ্ধ হই। অন্তত পক্ষে যার যার ফেসবুক আছে, আমরা ফেসবুকে হলে 18 তারিখে আমরা এই বড়াইবাড়িকে আমরা প্রাধান্য দিয়ে পোস্ট করব। আমরা সরকারের কাছে অনুরোধ করব এই দিনটাকে আমরা সেলিব্রেট করার জন্য। এই দিনটাকে আমরা একটা বিজয় দিবস হিসেবে আমরা প্রচার করব। ভারতের বিরুদ্ধে আমাদের অনেক বিজয় আছে, কিন্তু আসলে আমাদের বিরুদ্ধে কিন্তু ভারতের কোনো বিজয় নাই। এটাকে এস্টাবলিশ করতে হবে। আমাদের বিজয় গাথাগুলো বারে বারে বেশি বেশি করে সমাজে পরিচালিত করতে হবে। সর্বশেষ একটা কথা, আমি সাংস্কৃতিক পরিমণ্ডলের লোকদেরকে বলবো, আপনারা এটা নিয়ে কোনো সিনেমা বানান, আমাদের বিজয় গাথা নিয়ে সিনেমা বানান, নাটক বানান, সমাজে পরিচয় এগুলো তো ছড়িয়ে যাক। আজকে সিনেমা নাটকে যেভাবে বিভিন্ন ধরনের অপকর্মগুলো তুলে ধরা হচ্ছে, বিড়ি সিগারেট নেশাখোরদের দেখানো হচ্ছে, যেভাবে পরকীয়া দেখানো হচ্ছে, অসামাজিকতা দেখানো হচ্ছে, তার বদলে কিন্তু এইগুলো কিন্তু অনেক আমাদের প্রচার করার জায়গা থাকবে। তো আমরা চাই এই বিষয়ে যদি কোনো সিনেমা নাটক করা হয়, যদি তার জন্য কোনো স্ক্রিপ্ট লেখার দরকার প্রয়োজন পড়ে, আমরা পারি সাহায্য সহযোগিতা করব। আমরা চাই এই দিনটাকে বেশি করে প্রচার করব। তো ঠিক আছে, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এর মাধ্যমে শেষ করতে চাই এবং আমি জাতীয় বিপ্লবী পরিষদকে আমাকে কথা বলার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ দেব। ভালো থাকেন। আল্লাহু আকবার। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সাখাওয়াত হোসেন ইবনে নয়ন চৌধুরী। আমি ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। একটা নির্ধারণ করা হয়, যেরকম একটা কোম্পানিতে যখন একটা বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিপ্লব পরিষদ আয়োজিত বড়াইবাড়ি দিবস বা ইন্ডিয়ার মুখে থাবা মারা দিবস, ইন্ডিয়ার মুখে থাবা মারা দিবস উপলক্ষে আজকের এই আয়োজনে যারা আয়োজন করেছে তারা যত ক্ষুদ্র পরিসরেই করুক না কেন, এই আয়োজন আজকে জাতির এই ক্রান্তিকালে অত্যন্ত গুরুত্ব বহন করে। আজকের এই সভায় সাবেক ছাত্রনেতা, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক নেতা জনাব হাবিবুর রহমান সাহেব সহ আমাদের কল্যাণ পার্টি বা আমার সহকর্মী হানিফ ভাই সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমি মোবারকবাদ জানাই। আমি আপনাদের কিছু কথার সাথে দ্বিমত করতে চাই। সেটি হলো, প্রথম কথা হচ্ছে ভারত 1947 সালে ভেঙে গেছে, এখন আর ভারত নাই, তাদের অফিসিয়াল নাম হলো ইন্ডিয়া। এটা আপনাদেরকে স্পষ্ট বলতে হবে। ওদিকে ইসরায়েল, এদিকে ইন্ডিয়া, গোটা বিশ্ব মানবতার জন্য হুমকি। এই ইন্ডিয়াকে ইন্ডিয়া বলুন, ইন্ডিয়া মানে আর একটি ইসরায়েল, এর বিরুদ্ধে লড়তে হবে। আমি সবার আগে দাবি করব এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনি দয়া করে বাংলাদেশের বীর সীমান্ত রক্ষীদের নাম যেভাবে ভারতীয় স্বার্থ রক্ষার জন্য বিজিবি করা হয়েছে,
তা সবার আগে পরিবর্তন করেন। পিটিআর হত্যাকারীদেরকে আপনি উন্মুক্ত জায়গায় জীবন ফাঁসি তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেন। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে 9 মাস এই দেশের বীর যোদ্ধা আমরা এই দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করলাম। 16 তারিখে আমাদের সর্বাধিনায়ক জেনারেল এমএজি উসমানীকে এই সওয়াতি উদ্যানে আসতে না দিয়ে সিপাহী অরোরা এসে আমাদের আত্মসমর্পণের দলিল দিয়ে সই করলো, কিন্তু আমাদের বীর জনতা সেদিন তাদের মেনে নেয়নি। বীর জনতা মেনে নেয়নি বলেই তারা জামলীগের বা আওয়ামী লীগের পরিচয়ে এই দেশে আবারও গণহত্যা শুরু করে। সেই গণহত্যাও এই দেশের বীর সেনারা প্রতিহত করে। তারপর আবার একটি বিপ্লব হারুন ভাই বলেছেন, আপনারা সবই জানেন। আমি এজন্য দাবি করব যে পিটিআরকে পিটিআর নামে ফিরিয়ে দিন। বিতর্কিত উপদেষ্টাদের অবিলম্বে প্রত্যাহার করুন। সকল রাজনৈতিক দলের সাথে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে হলে তাদের সাথে আলোচনা করে একমত হয়ে সিদ্ধান্ত দিন। নির্বাচন 2 দিন দেরি দেন, 2 দিন আগে দেন, সেটি বড় কথা নয়, কিন্তু নির্বাচনের মাঠে যাওয়ার নাম করে ওই পলাতক শক্তিরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাবো। বন্ধুরা আমার, অনেক বিতর্ক করেছেন। আমার জানা মতে 15 আগস্টের বীররা প্রায় 15 বছর ইজ্জত নিয়ে দেশে বাস করেছিল, কিন্তু সেদিনের বীররা, 24শে জুলাই আগস্টের বীররা আজকে যারা সমালোচনা করছেন তারা কোথায় ছিলেন? এই জাতির সর্বপ্রথম মহিলা মুক্তিযোদ্ধাকে কারাগারে রেখে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনারা তো রাজপথে আসেন নাই, নেমে আপনাদের আহ্বানেও সাড়া দেয়নি। আপনাদের নেতা বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সাহেবের ছেলে তারেক রহমান বিদেশের চিকিৎসা আনতে গেলেন। চিকিৎসা করে দেশে ফেরার আগেই তার পাসপোর্ট নবায়ন বন্ধ করে দিল, কারণ সে জানতো ইন্ডিয়া যে এই তারেক রহমান যদি এই দেশে আসে এই দেশের জনগণ তাকে স্বাগত জানাবে, ইন্ডিয়ার সকল চক্রান্ত প্রতিহত করবে। আবার গতকাল থেকে দেখছি ইন্ডিয়া নাকি আশ্বস্ত করেছে মুসলিমদের মধ্যে বিভক্তি করতে পারলে বিএনপিকে তারা ক্ষমতায় বসাবে। কে ইন্ডিয়া, কে ক্ষমতায় বসানোর মালিক? মালিক তো জনগণ। জনগণকে সজাগ হতে হবে সেই ইন্ডিয়ার বিরুদ্ধে। মহাবাড়ি দিবসের শপথ হোক ইন্ডিয়া মুক্ত, ইন্ডিয়ান আগ্রাসন মুক্ত এবং নতুন গুজরাট, বিহার বা কাশ্মীর হওয়ার সকল ষড়যন্ত্র প্রতিহত করে এই বাংলাদেশকে বাংলাদেশের সুবে বাংলা হিসাবে পরিচিত রাখবো। এই বাংলা শাহজালালের বাংলা, এই বাংলা শাহপরানের বাংলা, এই বাংলা মাওলানা ভাসানী শের বাংলা, জিয়াউর রহমানের বাংলা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ভারতীয় আগ্রাসন বিরোধী নেতা ইঞ্জিনিয়ার তয়াচিং মংসাক। আমি ইঞ্জিনিয়ার তয়াচিং মংসাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। লুচু আসবানায়মা, আমরা এখানে আজকে যে কারণে এসেছি তার কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশের গর্বিত চৌকস দেশপ্রেমিক ভাইদের যারা বাংলাদেশের পক্ষে অবদান রেখেছে, সেই বড়াইমারি গ্রামের বড়াইমারি দিবসটিকে আপনার বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপনের দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমার অনেক বক্তা এই বিষয় নিয়ে বলে গেছেন, আমি এই জন্য এই বিষয় নিয়ে বলবো না। আমার কথা হচ্ছে বড়াইমারি গ্রাম কোথায়? বড়াইমারি গ্রাম এমন একটা জায়গায় অবস্থিত যেটা বাংলাদেশের এবং ভারতের বর্ডারে। ঠিক তেমনি আমি এমন একটা অঞ্চলের বাসিন্দা যে অঞ্চলকে নিয়ে ভারত প্রতিনিয়ত প্রপাগান্ডা ছড়িয়ে বেড়ায়। ভারত, আপনারা জানেন কিছুদিন আগে আমার সেই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ভারত নানাভাবে উস্কে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী সে বলে পার্বত্য চট্টগ্রাম যে কোনো মুহূর্তে তাদের দখলে নিয়ে যেতে পারবে। সেই সাহস এরা দেখাতে পাচ্ছে কিভাবে? এই সাহস দেখাতে পাচ্ছে এই কারণে আমার বাংলাদেশের অনেক নাগরিক তাদের পা চাচ্ছে। আমার বাংলাদেশের অনেক নাগরিক তাদের দাবিদারি করছে, তাদের মুখাপেক্ষী হয়ে এখনো বসে আছে। সেই ভারতের দালাল লেসপেন্সার, আপনারা জানেন বাংলাদেশের সেই পাহাড়ে আরেক ফ্যাসিস্ট কিং সেই সন্তু লার্মা ভারতের বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে বা প্রতিনিয়ত আমার পার্বত্য চট্টগ্রাম নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছে। এই কারণে ভারতের 7 সিস্টারের যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এরা সাহস করে কথা বলছে পার্বত্য চট্টগ্রাম তথা চট্টগ্রাম যে কোনো মুহূর্তে এরা দখলে নিয়ে যেতে পারবে। আমার বাংলাদেশের দেশপ্রেমিক ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা এই পার্বত্য চট্টগ্রামের দিকে নজর দেন। এই পার্বত্য চট্টগ্রামকে এরা উস্কিয়ে ভাতৃঘাতের সংঘাত তৈরি করে এরা প্রতিনিয়ত বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য ওরা পায়তারা করছে। আপনারা সকলে জানেন আমাদের বান্দরবান জেলা এবং 7 সিস্টার আর মায়ানমারের দুইটা রাজ্য নিয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য পশ্চিমা বিশ্ব উঠে পড়ে লেগেছে। তাই আমাদেরকে সতর্কতার সহিত এটাকে হ্যান্ডেল করতে হবে। তাই আমার এই বাংলাদেশে বিগত সরকার যারা ছিল এই সরকারগুলো এই পার্বত্য চট্টগ্রামের দিকে সুনজর দেয় নাই, যেমনটা আমাদের উত্তরাঞ্চলের জেলাগুলোকে নজর দেয় নাই। যেমনটা এই যে আপনার বড়াই বাড়ি গ্রাম, এই গ্রামের যে সমস্ত বর্ডার অঞ্চল যেমন লালমনিরহাটে আমাদের একটা যে বিমানবন্দর হওয়ার কথা, এই বিমানবন্দর আমাদের চালু করতে হবে। ঠিক তেমনি বাংলাদেশের সাথে যে ভারত আমাদেরকে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, আমাদের বাংলাদেশের সাথে যে সকল অবৈধ চুক্তি শেখ হাসিনা করে গেছে এই সকল অবৈধ চুক্তি ভারতের সাথে করা এই চুক্তি আমাদের বাতিল করতে হবে। এই সমস্ত বাতিল চুক্তি করার মাধ্যমে আমি আরেকটা বলি, আমাদের চট্টগ্রামের ফেনী, সে ফেনী এই চিকেন নেকের মতো ছোট একটা করিডোর রয়েছে। এই করিডোরে ভারতকে আওয়ামী লীগ লিজ দিয়ে গেছে। ফেনী অঞ্চলে বিশাল আপনার ইকোনমিক জোন, এই ইকোনমিক জোনে ভারতের সাথে দেওয়া লিজ বাতিল করতে হবে। এই সমস্ত লিজ যদি আমরা বাতিল করি, আমরা যদি বাংলাদেশের সাথে আপনার রেল করিডোর, আপনার বন্দর, ট্রানজিট গুলো আমরা বাতিল করে বন্ধ করতে হবে, যেমনটা ভারত আমাদের সাথে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমজনতা দলের দপ্তর সম্পাদক আরিফ বিল্লাহ। প্রিয় বাংলাদেশের নাগরিক বিন্দু, আজকে এখানে জাতীয় বিপ্লবী নাগরিক পরিষদের আয়োজিত বড়ইবাড়ি যুদ্ধের মহানায়ক এখানে উপস্থিত আছেন। আজকে একটি কথা বলতে চাই আপনাদের সামনে। 47-এর পর থেকে ভারত আমাদেরকে একটা পাঠ পড়ায় আসতেছে, সেটা হলো এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবে সেটা নির্ধারণ করবে ভারত। 47-এর পর থেকে এখনো পর্যন্ত ভারত একই পাঠ আমাদেরকে পড়ানোর চেষ্টা করছে। বিগত 17 বছর ভারতের লেসপেন্সার আধিপত্যবাদ
হাসিনা সরকারকে ক্ষমতার চেয়ারে বসিয়ে রেখেছিল। গত কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম, কিছু নিউজ হলো গণমাধ্যমে, সেই গণমাধ্যমের বরাত দিয়ে বলছে, কিছু রাজনৈতিক দলকে বলছে জামাত এবং জামাতের সাথে সম্পর্ক যদি বাদ দেয় তাহলে সামনের রাষ্ট্রীয় ক্ষমতায় ভারত নাকি তাদেরকে বসাবে। আমরা বলতে চাই, 17 বছরই আমরা মানি নাই ভারতের আধিপত্য। বারবার আমরা প্রতিবাদ করেছি। 71-এর যুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে বিদায় করেছি। 24-এ 5 আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতের আধিপত্যকে বিদায় করেছি। আর এখন নতুন করে পাঠ পড়াবে ভারত। সেই পাঠ পড়ে আমরা ভারতের সাথে সম্পর্ক করব আমাদের অভ্যন্তরিক বিষয় নিয়ে। সেই স্বপ্ন কোনোদিন ভারতের পূরণ হবে না। ভারত যদি মনে করে সীমান্তে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করবে আর আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে সেই পাঠ পরিয়ে মনে করবে আমাদেরকে ঠান্ডা রাখবে, সেই সুযোগ ভারতকে দেওয়া হবে না। ভারত আমাদের বন্ধু হতে পারে কিন্তু প্রভু হতে পারে না। বড়ইবাড়ির যুদ্ধের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি, এইরকম আরো যুদ্ধ যদি মনে করে ভারত দেখতে চায় সেটার জন্য ভারতকে অপেক্ষা করতে হবে। ভারতকে উপহার স্বরূপ শেখ হাসিনা পিলখানার হত্যাকাণ্ড দিয়ে পিডিআরকে ধ্বংস করে দিয়েছিল। এবার যদি মনে করে আবার একই পাঠ পড়িয়ে আমাদেরকে আবার ধ্বংস করার পাইতারা করবে, সেই স্বপ্ন আমরা কোনোদিন পূরণ হতে দেব না। আরেকটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের সেনাপ্রধান কে হবে, বাংলাদেশের রাষ্ট্রনায়ক কে হবে, বাংলাদেশের পুলিশ প্রধান কে হবে, কে পিডিআর প্রধান হবে, পিজিবি প্রধান হবে, কে র্যাবের প্রধান হবে, সেটা নিয়ে নাক গলানোর কোনো অধিকার ভারতের নেই। বিগত সময়ে আমরা দেখেছি সেনাবাহিনীর প্রধান নির্ধারণ করার লক্ষ্যে ভারত থেকে ফোন আসে, আর কোনো সুযোগ ভারতকে দেওয়া হবে না। ভারতের সাথে সম্পর্ক একটাই, পার্শ্ববর্তী রাষ্ট্র প্রতিবেশী। প্রতিবেশীর থেকে যদি বেশি কিছু ভারত মনে করে আমাদের কাছ থেকে চায়, আমরা সেই সুযোগ দিতে প্রস্তুত নই। ভারতকে চিন্তা করতে হবে, এদেশের মানুষ বীর যোদ্ধা 24-এর গণ অভ্যুত্থানে তাদের বউ, মোদির বউ শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে, কোনো দ্বিধাবোধ করে নাই, রাখে নাই শেখ হাসিনাকে। সামনের দিনগুলোতে কোনোভাবেই শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার মতো লেসপেন্সারকে ক্ষমতার চেয়ারে রাখবে না। কথা স্পষ্ট, বাংলাদেশের সাথে 54টা নদীর সম্পর্ক ভারতের। প্রত্যেকটি নদীর উপরে প্রায় 500টির উপর বাঁধ দিয়েছে। প্রত্যেকটি বাঁধ তুলে দিতে হবে ভারতের। তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে ভারতকে। পাশাপাশি আরেকটা কথা বলতে হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের গণহত্যা এবং পিডিআর হত্যা, হেফাজতের হত্যাকাণ্ডের প্রত্যেকটি বিচার শেখ হাসিনার উপর কার্যকর হবে। 3টি গণহত্যার দায় যার উপর আছে, এই গণহত্যার দায়ে এই খুনি ডাইনিকে কোনোভাবেই ভারত সেফ এক্সিট দিতে পারে না। তাই বলবো, ভারত যদি বন্ধুত্ব চায় বাংলাদেশের সাথে, তাহলে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখতে হলে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে বিচারের সুব্যবস্থা করার জন্য সহযোগিতা করতে হবে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন